সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনে বদলি পদোন্নতির মূলনীতি। ডিসি সম্মেলনে প্রধানমন্ত্রীর ঘোষণা। কর্মকর্তাদের পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান। পেশাদারিত্বের সঙ্গে আপোষ করলে নিরপেক্ষতার উপরে একটা নেতিবাচক প্রভাব ফেলে। সুতরাং জনপ্রশাসনে কর্মকর্তাদের সব পদেই কাজ করার মানসিকতা থাকা জরুরি। জ্বালানি, অর্থনীতি, গণভোট ইস্যুতে এনসিপির জাতীয় কনভেনশন। নিরঙ্কুশ ক্ষমতা উপভোগ করতে সংস্কারে আগ্রহ নেই বিএনপির, অভিযোগ আক্তারের। গণভোট হয়ে যাওয়ার পরে বিএনপি কোন বিষয়ে রাজি বা কোন বিষয়ে না রাজি, নিবরাজি, সেটার মুখ্য বিষয় হতে পারে না। গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে স্বাধীন কমিশন গঠনের দাবি। সম্প্রচার কর্মীদের বেতন কাঠামো নিশ্চিত সহ সংস্কার সুপারিশ বাস্তবায়নের আহ্বান। শুভেচ্ছা, আমন্ত্রণ যমুনা নিউজে। আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। জনপ্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে, যা এবারের নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ডিসিদের কাজ করতে না দিলে নির্বাচনে কি হয় তা 2014, 18, 24 সালে জাতি দেখেছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে 4 দিনব্যাপী ডিসি সম্মেলনে যোগ দিয়ে একথা বলেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী বলেন, সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সরকার গঠনের পর প্রথম জেলা প্রশাসক সম্মেলনে যোগ দিতে সচিবালয় থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে পায়ে হেঁটে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের শুরুতেই বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সুযোগ্য নির্দেশনায় মাঠ প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনার মতো আমরাও বিশ্বাস করি, দেশ বিনির্মাণের যে সুযোগ তরুণরা তৈরি করেছে তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। ফ্যামিলি কার্ডের মতোই সরকারের প্রবর্তিত কৃষি কার্ড, ক্রীড়া কার্ড, হেলথ কার্ড, ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত, সেবায়েতগণের জন্য ভাতার ব্যবস্থা সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। আপনার মূল্যবান নির্দেশনা আমাদের পেশাগত দায়িত্ব পালনের পথকে আরও অর্থবহ, ফলপ্রসূ ও দেশপ্রেমে উজ্জীবিত করবে। প্রধান অতিথির বক্তব্যে প্রশাসনের দায়িত্বশীলতা, সততা ও দক্ষতার উপর গুরুত্ব আরোপ করেন সরকার প্রধান। বলেন, প্রশাসন সঠিকভাবে কাজ করলে জনরায়ের প্রকৃত প্রতিফলন ঘটে। জনপ্রশাসন যদি সঠিকভাবে কাজ করে তাহলে অবশ্যই জনগণের রায় যে প্রতিফলিত হয় সেটি আপনারা প্রমাণ করেছেন 12 তারিখের নির্বাচনে। যদি আপনাদেরকে কাজ করতে না দেওয়া হয় তাহলে কি হতে পারে সেটি আমরা 14, 18 বা 24-এ দেখেছি। প্রধানমন্ত্রী বলেন, নিয়মনীতি ছাড়া পদায়নের প্রবণতা দুর্নীতি বাড়ায়। তাই সততা, মেধা ও দক্ষতাই হবে জনপ্রশাসনের নিয়োগ, পদায়ন, বদলির প্রধান মানদণ্ড। সবসময় নিজেদের পছন্দের পদে পদায়ন কিংবা পোস্টিং পাওয়ার মানসিকতাই কিন্তু জনপ্রশাসনকে হয়তোবা দুর্নীতি পরায়ণ এবং অপেশাদার করে তোলার অন্যতম একটি কারণ। আপনাদের প্রতি আমার বিশেষ আহ্বান থাকবে, জনপ্রশাসনের প্রতিটি পদকে গুরুত্বপূর্ণ এবং অনিবার্য ভাবুন। দেশের যে কোনো স্থানেই যে কোনো সময় জনপ্রশাসনের যে কোনো পদে দায়িত্ব পালনের জন্য নিজেদেরকে দয়া করে মানসিকভাবে প্রস্তুত করে রাখুন। সরকারের নীতি বাস্তবায়নে মাঠ প্রশাসনের গুরুত্ব তুলে ধরেন সরকার প্রধান। নির্বাচনী প্রতিশ্রুতি, জুলাই সনদ বাস্তবায়ন ও সরকারি অফিসে জনসেবায় হয়রানি বন্ধে আরও নিষ্ঠার সাথে মাঠ প্রশাসনকে তৎপর হওয়ার নির্দেশ দেন তিনি। নির্বাচনী ইশতেহার এবং জনগণের সামনে স্বাক্ষরিত যে জুলাই সনদ, আমরা সেই সকল কিছুর অর্থাৎ আমাদের ম্যানিফেস্টো এবং জুলাই সনদ, এটার প্রতিটি দফা, প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে আমরা বাস্তবায়ন করতে চাই। আপনারা আপনাদের মেধা ও যোগ্যতা দিয়ে জনগণের কাছে দেওয়া সরকারের প্রতিটি প্রতিশ্রুতি দক্ষতার সঙ্গে বাস্তবায়নে ইনশাল্লাহ ভূমিকা রাখতে সক্ষম হবেন। এছাড়া বাজার মনিটরিং জোরদার, মোবাইল কোর্ট পরিচালনা, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সেবা প্রার্থীদের হয়রানি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। সরকারের নীতি ও পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে আপনারা, যা আগের বক্তাগণ উল্লেখ করে গেছেন তাদের বক্তব্যে, আপনারা বিশেষ করে বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকগণই জনগণের সঙ্গে সরকারের
প্রধান সেতু বন্ধন। আপনাদের সততা, কর্মদক্ষতা এবং দায়বদ্ধতার উপরে সরকারের গৃহীত কার্যক্রমের সাফল্য বলা যায় প্রায় পুরোটাই নির্ভর করে। এবারের সম্মেলনে ডিসিদের উপস্থাপিত প্রস্তাবগুলোর মধ্য থেকে বাছাই করা 498টি প্রস্তাব নিয়ে 34টি অধিবেশনে আলোচনা হবে। সম্মেলন চলবে আগামী 6 মে পর্যন্ত। একটি সরকার যেরকম চিরস্থায়ী নয়, জনপ্রশাসনের কোনো পদ কারো জন্য চিরস্থায়ী নয়। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে জেলা প্রশাসক সম্মেলন। আমরা এই বিষয়ে জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলমগীর স্বপন। সম্মেলনের বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। লোপা, আপনি জানেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান আজকে জেলা প্রশাসক সম্মেলনের উদ্বোধন করেছেন। তো সেই সম্মেলনের যে নির্যাস, সেটি যদি বলা এখনই যাবে না, 5 তারিখে শেষ হবে, তখনই বলা যাবে। তবে এখন আজকে প্রথম দিবসে আপনার প্রথম অধিবেশন দুপুর 2টার পরে শুরু হয়েছে। এই অধিবেশনে বিভিন্ন যে 5 তারিখ পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে ডিসিদের বৈঠক হবে। তো এখন এই মুহূর্তে আপনার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব এবং প্রতিমন্ত্রী, তাদের সাথে জেলা প্রশাসকদের বৈঠকটি চলছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় সংক্রান্ত যেসব প্রস্তাব জেলা প্রশাসকরা দিয়েছেন, এর মধ্যে আপনার ইউনিয়ন পর্যায়ে যে উপস্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে ভবনের সমস্যা রয়েছে, সেখানে জনবলের সংকট রয়েছে, সেখানে পুনর্নির্মাণের বিষয়গুলো জেলা প্রশাসকরা প্রস্তাব করেছেন। রংপুর বিভাগীয় কমিশনার তিনি একটি প্রস্তাব করেছেন, সেটা হলো রংপুর বিভাগে একটি 1000 শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণের প্রস্তাব দিয়েছেন। এর পাশাপাশি আপনার যে প্রতিবন্ধী যারা আছে, তাদের যে বিনামূল্যে যাতে তারা চিকিৎসা নিতে পারে, এই বিষয়ে এই প্রস্তাবগুলো আছে, যেটা আমরা দেখেছি। এরপরই এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক শেষে আপনার শিক্ষা, প্রাথমিক শিক্ষা এবং কারিগরি শিক্ষা মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিবদের সাথে ডিসিদের বৈঠক হবে। তো সেখানে যেসব প্রস্তাব আমরা দেখেছি, সেখানে এই শিক্ষা মন্ত্রণালয় সংক্রান্ত প্রস্তাব অনেক বেশি। তো এখানে একটি প্রস্তাবে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুলে যেটা হলো আপনার যে আইসিটি, তারপরে গ্রন্থাগারিক এবং অন্য ধর্মের যে শিক্ষকের সংকট রয়েছে, তো সেই সংকটের প্রস্তাব এক জেলা থেকে এসেছে। আরেকটা জেলা থেকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনার যে সিলেট বিভাগে যেসব আপনার চা বাগান আছে, সেখানে প্রত্যেকটি চা বাগানে একটি করে সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি ওইখানে যে বেসরকারি যেসব স্কুল আছে মাধ্যমিক, তো সেই সব স্কুলকে জাতীয়করণ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এর পাশাপাশি আপনার সিলেটের পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়ের আরও যেসব প্রস্তাব আছে, সেগুলো নিয়ে এখানে আলোচনা হবে। সবশেষ আপনার আইন মন্ত্রণালয়ের বৈঠক আছে আজকের প্রথম দিনে। সেই আইন মন্ত্রণালয়ের বৈঠকে একটি প্রস্তাব ময়মনসিংহের জেলা প্রশাসক তিনি দিয়েছেন। জানেন যে প্রতিটি জেলায় সরকারের একজন আইন কর্মকর্তা থাকে, তাদেরকে জিপি বলা হয়, এবং একজন এজিপি থাকে। তো তাদেরকে যেন প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ দেওয়া হয়, এই প্রস্তাবও আছে। তো এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা হবে, নতুন এখানে ধারণা দেওয়া হবে, মন্ত্রীরাও নির্দেশ দিবেন। তো এরপরেই হলো আজকে রাষ্ট্রপতির সাথে জেলা প্রশাসকদের বৈঠক আছে, সেখানে ভোজেও তারা অংশগ্রহণ করবেন। লোপা, স্বপন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ক্ষমতার বাহানায় বিএনপি সংস্কার থেকে সরে দাঁড়াচ্ছে, তারা নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করতে চায়। গণভোটের রায় উপেক্ষিত হওয়ায় প্রত্যেক নাগরিক প্রতারিত অনুভব করছে অভিযোগ করেন এনসিপির শীর্ষ নেতারা। রবিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এনসিপি আয়োজিত জাতীয় কনভেনশনে এসব কথা বলেন নেতারা। দিনব্যাপী কনভেনশনের উদ্বোধনী সেশনে দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ঐকমত্য কমিশনে রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের বিষয়গুলোর উপর গণভোটে রায় নেওয়া হয়, কিন্তু পরে সেই গণরায়কে উপেক্ষা করে সংস্কার প্রক্রিয়া থেকে সরে আসা জনগণের প্রত্যাশা ও প্রতিশ্রুতির পরিপন্থী। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও যুগ্ম মুখ্য সমন্বয়কারী আব্দুল হান্নান মাসুদ বলেন, সরকার জবাবদিহিতা নিশ্চিতকারী অধ্যাদেশগুলো বাতিল করায় জনমনে ক্ষোভ বাড়ছে। অবাস্তব পরিকল্পনার মাধ্যমে জনগণের স্বপ্ন ও আকাঙ্ক্ষা দমিয়ে রাখা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। বিএনপি সংস্কার থেকে সরে গেলে রাজপথে আন্দোলনের হুঁশিয়ারি দেন নেতারা। ক্ষমতায় আসার আগে নির্বাচনের সময়টাতে আপনারা গণভোটে হ্যাঁর কথা বলেছিলেন, কারণ আপনারা জানতেন যে তখন গণভোটে যদি আপনারা ন্যায়ের পক্ষে অবস্থান নিতেন, জনগণও আপনাদের বিপক্ষে চলে যেত। আমরা চাই এই সরকার 5 বছর শেষ করে সুন্দর একটা নির্বাচনের মধ্য দিয়ে তাদের জনপ্রিয়তা যাচাই করুক। কিন্তু যেভাবে সরকার যে পথে যাচ্ছে, আমাদের মনে হচ্ছে সরকার নিজেই বেশি দিন থাকতে চাচ্ছে না।
যেও মানুষদেরকে ক্ষুব্ধ করে তুলছে, যেভাবে জ্বালানি সংকট নিয়ে মিথ্যাচার করছে। শুধুমাত্র ফাইটটা সংসদের ভিতরে না, আমাদের সংসদের বাইরে, আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমাদের এই যে সংস্কারের যে আকাঙ্ক্ষা, আমাদের রাষ্ট্র কাঠামোর প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা আমজনতা যে নাগরিক হয়ে উঠবে, সেই লড়াইটা আমাদের সেটা অব্যাহত রাখতে হবে। Korean super spicy flavor Mr. Noodles. Bro, what a chal. মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না বলে মন্তব্য করেছেন সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি আয়োজিত এক আলোচনা সভায় একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান সরকারের যৌক্তিক সমালোচনা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস সেন্টারে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে টিআইবি ও ইউনেস্কোর যৌথ আয়োজনে আলোচনা সভা। অংশ নেন সিনিয়র সাংবাদিক ও গণমাধ্যম ব্যক্তিত্বরা। তার এটার কোনো বিচার হচ্ছে না। আলোচনায় অংশ নিয়ে সাবেক গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, মালিকের স্বার্থে খণ্ডিত সত্য প্রকাশ করলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হবে না। গণমাধ্যমগুলোকে নিজেদের নীতিমালা তৈরির তাগিদ দেন তিনি। আহ্বান জানান স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের। লিগাসি মিডিয়ার মাধ্যমগুলো আছে, প্ল্যাটফর্মগুলো আছে, সেগুলোতে যারা কাজ করেন, নেতৃত্ব দেন, তাদেরকেই উদ্যোগী হয়ে নিজেদের একটা কোড অফ ইথিক্স এটা তৈরি করতে হবে এবং সেই ইথিক্স এনফোর্স করতে হবে। সেজন্য একটা স্বাধীন গণমাধ্যম কমিশন হতে হবে। অনুষ্ঠানে বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ অভিযোগ করেন, 5 আগস্টের পরে গণমাধ্যমকে সবচেয়ে বেশি দোষারোপ করা হয়েছে। বলেন, অন্তর্বর্তী সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়নে উদ্যোগ নেয়নি। সম্প্রচার কর্মীদের বেতন কাঠামো নিশ্চিতের দাবি জানান বিজেসির চেয়ারম্যান। রিফর্ম কমিশন যে গণমাধ্যম কমিশন গঠনের কথা বলেছে, আশা করি যে সরকার এবার এটা গঠন করবেন। সম্প্রচার কর্মীদের জন্য বেতন কাঠামো নিশ্চিত করা, পত্রিকার জন্য যে ওএস বোর্ড আছে, কিন্তু সম্প্রচার কর্মীদের জন্য, সাংবাদিকদের জন্য কিছুই নাই। সো এই জায়গাটাই সরকারকে ভূমিকা রাখতে হবে এবং আমি জোর দাবি জানাবো এখান থেকে। সিনিয়র সাংবাদিকরা প্রভাবিত না হয়ে সংবাদ পরিবেশনের উপর জোর দেন। বলেন, গণমাধ্যমের প্রাতিষ্ঠানিক ভিত্তি গড়ে তুলতে হবে। মিডিয়া স্টেক আমরা কি করছি? আমাদের সেলফ রেগুলেশন বা সেলফ ডিটারমিনেশনটা কোথায়? কেন আমরা আমাদের নিজেদের একটা এজেন্ডা তৈরি করতে পারছি না যেটা গভর্নমেন্ট ফলো করবে? সুতরাং আমাদের মিডিয়ার সেই প্রাতিষ্ঠানিক ভিত্তিটা না থাকার জন্য এই দুর্বলতা। যদি আমাদের যে সততার জায়গাটা ঠিক রাখতে পারি এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারি, কোনো রকম প্রভাবিত না হয়ে সংবাদ পরিবেশন করতে পারি, তাহলে আমাদের সেই ট্রাস্ট হয়তো আমরা আবার ফেরত পাবো। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান অভিযোগ করেন, সাংবাদিকতায় দলীয়করণ অব্যাহতভাবে চলছে। বলেন, ডিজিটাল আইন প্রয়োজন, তবে তা যেন মানুষের মৌলিক অধিকার খর্ব না করে। ডিজিটাল স্পেসটাকে কন্ট্রোল করতে হবে, রেগুলেশনের মধ্যে আনতে হবে, অ্যাবসলিউটলি ট্রু। কোনো দেশে সেটা নিয়ন্ত্রণের বাইরে না, বাট ইট ডাজন্ট মিন দ্যাট উইল ভায়োলেট দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য পিপল। আলোচনা সভায় প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমান বলেন, সরকার বিটিভি ও বেতারকে জনকল্যাণে ব্যবহার করবে। জানান, আটক সাংবাদিকদের বিষয়ে দ্রুত সমাধান আসতে পারে। এই সরকার বিটিভিকে এমনভাবে ব্যবহার করবে যেটা জনগণের কল্যাণে আসবে, কারণ বিটিভি একটা জাতীয় টেলিভিশন হিসাবে তার অনেক রকম রোল প্লে করার সুযোগ আছে। রিফর্মস কমিশনের সাথে আমরা খুব দ্রুত বসবো এবং দ্রুত বাস্তবায়নযোগ্য যেসব পদক্ষেপ আছে আমি অন্তত চেষ্টা করব, আমি এটুকু কনফার্ম করছি, এবং আমার যিনি মন্ত্রী এবং প্রতিমন্ত্রী আছেন আমি তাদেরও সদিচ্ছার কোনো অভাব দেখি না। জার্মান অ্যাম্বাসেডর বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিং অনুযায়ী বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা সন্তোষজনক নয়। The rankings of Bangladesh when it comes to media freedom, it is pretty disappointing. তানভীর সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা। তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমে একজন তথ্য বিশেষজ্ঞ নিয়ে পরামর্শ কমিটি এবং পরবর্তীতে গণমাধ্যম কমিশন গঠন করার প্রস্তাবের কথা জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে রাজধানীর তথ্য ভবনে মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র্যালি শেষে এমনটাই জানান তিনি।
চিন্তা চেতনা ও মননে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার কথাও বলেন তিনি। জানান, অনেক সরকারের আমলে গণমাধ্যমকে শত্রু হিসেবে দেখা হয়েছে। অনুষ্ঠানে মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, রাজনীতি ঠিক না হলে গণমাধ্যম কোনোদিন ঠিক হবে না। বিনা বিচারে যেন সাংবাদিকদের আর জেলে যেতে না হয় সেই দাবি জানান তিনি। এর আগে সকালে একটি র্যালি অফিসার্স ক্লাব থেকে শুরু হয়ে চলচ্চিত্র প্রকাশনা অধিদপ্তরে গিয়ে শেষ হয়। আমাদের সরকার নির্বাচনের আগে গণমাধ্যমের স্বাধীনতা এবং দায়িত্বশীলতার যে কাঠামো তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিল, আমরা আমাদের সেই কাজে তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছি। সিলেটে ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে 8 জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জন নারী শ্রমিকও রয়েছেন। রোববার ভোরে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে, আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। ফায়ার সার্ভিস বলছে, ট্রাক চালক ঘুমের ঘুরে থাকায় দুর্ঘটনাটি ঘটতে পারে। নাফিজা বেগম ও বদরুজ্জামান দম্পতি 4 সন্তানকে বাসায় রেখে কাজে বেরিয়েছিলেন। সিলেটের ট্রাক আর পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান স্বামী বদরুজ্জামান। নাফিজার অবস্থাও আশঙ্কাজনক। হাসপাতালে অচেতন মায়ের পাশে দিশেহারা 4 শিশু সন্তান। কাজে লইয়া গেছে, তখন ও গিয়ারি ও অ্যাক্সিডেন্ট হইয়া তারা জামাইবও 2 জন, বাতিজি আর বাতিজির দামান, তখন দামান মারা গেছেন আর বাতিজিও আছেন 4 জন। অন্যান্য দিনের মতোই রোববার ভোরে আম্বরখানা থেকে পিকআপে যাত্রা করেন 22 জন নির্মাণ শ্রমিক। লালাবাজারে নির্মাণাধীন ভবনের ঢালাই কাজে যোগ দিতে যাচ্ছিলেন তারা। দক্ষিণ সুরমার তেলিবাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কাঁঠাল বোঝাই ট্রাকের সাথে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান 4 শ্রমিক। আহত 10 জনকে নেওয়া হয় ওসমানী মেডিকেলে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও 4 জনকে মৃত ঘোষণা করেন। আমরা প্রায়োরিটি করব এবং আমরা এখানে যারা কোঅর্ডিনেশনটা যাতে ভালো হয় এই ব্যবস্থাটা আমি চেষ্টা করব। আর ডেড বডি এখন আমার মর্চুরিতে আছে 8 জন। নিহতরা হলেন সুনামগঞ্জ বিশম্বরপুরের 2 সহোদর আজিরউদ্দিন ও আমির উদ্দিন, ধর্মপাশার নার্গিস, দিরায়ের মুন্নি বেগম, ভাটিপাড়ার নুরুজ আলী ও ফরিদুল, সিলেটের কোম্পানিগঞ্জের পাণ্ডব বিশ্বাস ও কুটামারা গ্রামের বদরুজ্জামান। পুরুষ মহিলা একজন জায়গাত মারা গেছে আর পুরুষ 3 জন না 4 জন মারা গেছে জায়গাত। বাদ বাকি আমরা আইসা তো কইতে পারি না। আমরা তো 20-22 জন কাজে যাইমু। আমরা যাওয়ার পরে ওই যে তেলিবাজার নাকি হয় ও বাজারে গেছি আর টাকা আমরা সরাসরি মারি দিছে একবারে। এদের মধ্যে অনেকেই ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাদেরকে হারিয়ে দিশেহারা পুরো পরিবার। দিলে আমার 20 টাকা, আমি আজকে দিন গিয়ে আইয়ার বাদে নিম্নে বাদাম খালকে গিয়া ফুলের ফার থেকে ফিরে আইসন। মেডিকেল আওয়ার পরে আমি খবর পাইছি আমার মা মারা গেছে, যে উনি ডালাই কাজ করতেন। ট্রাক চালক ঘুমে আচ্ছন্ন থাকায় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের। রাত্রির থেকেই সে চালায় আসছিল গাড়িটা, সকালে হয়তো তো এই জায়গার মধ্যে সরল একটা রাস্তার মধ্যে এই ধরনের ঘটনা ঘটার কথাটা। দুর্ঘটনার পর ট্রাক ও পিকআপ জব্দ করা হয়েছে। আটক করা হয়েছে ট্রাক চালকের সহকারীকে। মাহবুব রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট। সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী সোহানুর রহমান সোহান। আমরা তার কাছে যাচ্ছি। সোহান, ধান চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে, কেমন চলছে সেই কার্যক্রম এবং চাষিরা কি বলছেন? সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে ঠিক এই মুহূর্ত থেকে সরকারিভাবে ধান ক্রয় কার্যক্রম শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক পেছনেই সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, উনি সুনামগঞ্জ সদরের যে চাষি আছেন সেই চাষিদের কাছ থেকে ধান ক্রয় কর্মসূচি উদ্বোধন করেছেন এবং এর মাধ্যমে আজকে 4টা থেকে পুরো সুনামগঞ্জ জেলায় এই কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। সুনামগঞ্জের 3 লাখ কৃষকের মধ্যে এখন পর্যন্ত 2100 কৃষক এই ধান ক্রয়ের আবেদন করেছেন। কুমিল্লায় উপজেলা বিএনপির সভাপতিকে আটকের প্রতিবাদে থানা ঘেরাও ও পরিবহন অবরোধ করেছেন নেতাকর্মীরা। আমরা এই বিষয়ে আরো জানবো। আমাদের সাথে যোগ দিচ্ছেন খোকন চৌধুরী। খোকন, কি বলছেন বিক্ষোভকারীরা, তাদের দাবিগুলো কি?
লোপা আজ বেলা 11টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি তাকে পুলিশ আটক করে নিয়ে আসছে। এরপর থেকে কিন্তু তার অনুসারীরা কিন্তু বিক্ষোভে ফেটে পড়েন এবং এক পর্যায়ে কিন্তু বাস স্ট্যান্ড এলাকা অবরোধ করেন এবং এখন থানা ঘেরাও করে রেখেছেন ওই পরবর্তী সময় থেকেই। তো তাদের সঙ্গে কথা বলে আমরা যেটি জেনেছি আসলে তাদের দাবি হচ্ছে তাদের নেতাকে যে আসলে কোন কারণে আটক করা হয়েছে সেটিকে তারা জানেন না। তারা বলছেন যে তাকে মিথ্যা মামলায় হয়তো আনা হয়েছে, এর প্রতিবাদ জানাচ্ছেন এবং তার মুক্তি দাবি করছেন। তো এই বিষয়ে আমরা কথা বলেছিলাম আসলে পুলিশের সঙ্গেও। পুলিশও আসলে বিষয়টি এখন পর্যন্ত আমাদেরকে নিশ্চিত করেননি আসলে সঠিক কোন কারণে তাকে আনা হয়েছে। আমরা জানতে চেয়েছিলাম, তারা বলছেন যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে, কিন্তু কোন মামলায় আনা হয়েছে, কিসের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কোনো নিশ্চিত জবাব এখন পর্যন্ত আসেনি। তো এখানে কিন্তু গণমাধ্যম কর্মীরাও অপেক্ষা করছেন, পাশাপাশি তার যে অনুসারীরা রয়েছেন তারাও কিন্তু আসলে অপেক্ষমান রয়েছেন এবং তারা বলছেন যে যদি তাদের নেতাকে মুক্তি না দেওয়া হয় তাহলে আসলে তারা আরও বৃহৎ আন্দোলনে যাবেন এবং হয়তোবা তারা পরবর্তীতে মহাসড়ক অবরোধের কথাও কিন্তু এর আগে আমাদেরকে জানিয়েছিলেন। তো এখন পর্যন্ত বিক্ষুব্ধ নেতাকর্মীরা কিন্তু থানা গেটের সামনে অবস্থান করছেন এবং একটি রুদ্রকর অবস্থা বিরাজ করছে। থানা এলাকায় কিন্তু থানা গেট প্রধান যে ফটক সেটি বন্ধ রাখা হয়েছে। এখন পর্যন্ত কিন্তু এই অবস্থায় বিরাজ করছে। পরবর্তী সংবাদে হয়তো আরও আমরা বিস্তারিত আকারে জানাতে পারবো। লোপা, খোকন, নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা আপডেট জানতে পারবো। ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল যমুনা নিউজে।